हम सब तो रंगमंच की कठपुतलियां हैं जिनकी डोर ऊपर वाले की उंगलियों में बंधी है। कब कौन कैसे उठेगा ये कोई नहीं बता सकता है। পুতুল নাচের রীতিকথা নামটা শুনলেই এই বিখ্যাত সংলাপের মতো আমাদেরও মনে হয় পৃথিবীর এই বিরাট রঙ্গমঞ্চে মানুষ যেন পুতুলের মতো, তার সুতো বাঁধা কোনো এক অদৃশ্য শক্তি বা নিয়তির হাতে। অর্থাৎ পুতুল নাচের রীতিকথা, তবে আর কথা কি, মানিকবাবু মানুষকে পুতুল বানিয়েছেন, ভাগ্যের হাতের দাস বানিয়েছেন। মানিক বন্দ্যোপাধ্যায় ঠিক এরকমই একটা প্রতিক্রিয়া দিয়ে এই ধারণার একটা বিরুদ্ধ প্রতিক্রিয়া দিয়েছিলেন যখন পুতুল নাচের রীতিকথার দি বুকম্যান প্রকাশিত দ্বিতীয় সংস্করণে চতুর্থ প্রচ্ছেদে জনৈক সমালোচক তার বিজ্ঞাপন লিখেছিলেন। ঘটনাটা ঘটেছিল পুতুল নাচের ইতিকথা লেখার ঠিক 20 বছর পর, অর্থাৎ যখন মানিক বন্দ্যোপাধ্যায় মার্ক্সবাদে দীক্ষিত। পুতুল নাচের ইতিকথা লেখা হয়েছিল যে সময়, সেই সময়টা মানিক বন্দ্যোপাধ্যায়ের ফ্রয়েডীয় মনস্তত্ত্বের যুগ। যদি মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য যুগকে আমরা দুটো ফেজে ভাগ করে নিই, তাহলে প্রথমে থাকবে তার ফ্রয়েডীয় মনস্তত্ত্বের যুগ, আর দ্বিতীয়ত হচ্ছে মার্ক্সবাদী চেতনার যুগ। তো মার্ক্সবাদী চেতনার যুগে তিনি বলেছিলেন যে পুতুল নাচের রীতিকথা উপন্যাসটা হচ্ছে তার সামন্ততান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে, মানুষকে যারা পুতুলের মতো নাচায় তাদের বিরুদ্ধে এক দরদি প্রতিবাদ। এই বক্তব্য কতটা ঠিক সেটা আমরা ভবিষ্যতে বিচার করব চলতে চলতে, কিন্তু আজকে আমরা কথা বলবো পুতুল নাচের রীতিকথা নিয়ে। পুতুল নাচের রীতিকথা উপন্যাসের মূল বক্তব্য কী, উপন্যাসের গতিপথ কী, সেগুলোর সব কিছুর বিষয়। এবং বক্তব্যের শেষে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো আমার অন্য পাঠের যে পেজ রয়েছে, এখানে তোমরা গিয়ে আজকে যা কথা হচ্ছে সেগুলো সারাচ্ছার মোটামুটি একটা নোট আকারে পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক পুতুল নাচের রীতিকথা। পুতুল নাচের রীতিকথার বক্তব্য যাই হোক, এটা মূলত একটা চরিত্রকেন্দ্রিক উপন্যাস। এই উপন্যাসটার কেন্দ্রে আছে একটি চরিত্র শশী। তো এই উপন্যাসের বাকি দিকগুলোতে যাওয়ার আগে আমি মূলত শশীকে নিয়ে একটু কথা বলে নিই আর কি। মানিক বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই বলছেন উপন্যাসের শুরুতে যে শশী চরিত্রের মধ্যে দুটি সুস্পষ্ট দিক রয়েছে। তার কারণ শশী গাওদিয়ার ছেলে, গাওদিয়া একটা গ্রাম, এবং শশীর বাবা সেখানে একজন মহাজন। অর্থাৎ গাওদিয়া গ্রামেই শশীর ছোটোবেলা কেটেছে, তার শিকড় সেই গ্রামীণ সামন্ততান্ত্রিক পরিবেশের মধ্যে নিহিত, এবং সেখান থেকেই সে রসদ সংগ্রহ করেছে তার বেড়ে ওঠা সেই গাওদিয়া গ্রামে। তার পরবর্তীকালে সে কলকাতায় এসেছে, কলকাতায় এসে ডাক্তারি পড়েছে, সেখানে এসে সে কুমুদের সান্নিধ্য পেয়েছে, ঠিক আছে। তো এর ফলে যেটা হয়েছে যে তার মনে একদিকে যেমন গ্রামীণ যে জায়গাটা, গ্রামীণ যে মানসিকতা, গ্রামের শিকড়ের যে প্রভাব সেটাও রয়েছে, আবার অন্যদিকে কলকাতায় আসার ফলে কলকাতার নাগরিক সংস্কৃতি, কলকাতার যে নাগরিক বৈদগ্ধ্য, যে রুচি, মননশীলতা, সেগুলো তার মধ্যে ভরপুর রয়েছে। এবং তার জীবনে লেখক খুব সুস্পষ্টভাবেই বলছেন যে কুমুদের একটা ভীষণ প্রভাব রয়েছে, কুমুদকে আমরা পরবর্তীকালে পাবো। তো একদিকে শশী চরিত্রটার মধ্যে একদিকে রয়েছে গ্রামের প্রভাব, একদিকে রয়েছে শহরের প্রভাব, একদিকে রয়েছে সামন্ততন্ত্রের প্রভাব, একদিকে রয়েছে শহুরে শিক্ষিত ধনতান্ত্রিক ভোগবাদী মানসিকতার প্রভাব। এবং এই দুটো দিক খুব সমান্তরালভাবে, খুব দান্দিকভাবে শশীর চরিত্রে কিন্তু পরবর্তীকালে উঠে আসবে, এবং এই উপন্যাসের পরিণতিতে শশী চরিত্র তার বিকাশ এবং পরিণতিতে এই দিকটা ক্রুশিয়াল ভূমিকা পালন করবে আমরা বলতে পারি। আমরা শশী চরিত্রে যাব, আরেকটু কথা বলবো শশীকে নিয়ে, কিন্তু তার আগে অন্যান্য যে সমস্ত চরিত্ররা রয়েছে যারা এই উপন্যাসে অপ্রধান চরিত্র মোটেই নয়, উপন্যাসে ভীষণ গুরুত্বপূর্ণ চরিত্র এবং তারাই শশীকে কোনো না কোনোভাবে প্রভাবিত করবে, তাদেরকে নিয়ে একটু কথা বলে নিই। প্রথমে গোপাল দাস। গোপাল দাস শশীর পিতা। আমরা আগে বললাম যে গাওদিয়া গ্রামে তিনি একজন মহাজন, তিনি সুদের কারবার করেন এবং সেখান থেকে তিনি প্রভূত অর্থ উপার্জন করেছেন। এছাড়া তিনি দালালি করেন, জমি বাড়ি বেচাকেনা, এবং 3 জন জীবিত মানুষকে নিয়েও তিনি ব্যবসা করেছেন এরকম শোনা যায়। তার একজন হচ্ছে সেনদিদি। তো গোপাল দাস একজন ধূর্ত, সুচতুর, লোভী মানুষ আমরা বলতে পারি, যিনি লোক ঠকিয়ে ব্যবসা করেন। তো এই গোপাল দাস শশীর বাবা। এরকম নয় যে শশী একদম গোপালের মতো, তবু শশীর চরিত্রের মধ্যে, তার জিনের মধ্যে গোপালের কোনো না কোনো প্রভাব থাকবেই, রয়েছে, খুব প্রচ্ছন্নভাবেও রয়েছে, সেটা আমরা পরবর্তীকালে দেখব। এই উপন্যাসের আরেকটা চরিত্র হচ্ছে যাদব পণ্ডিত। যাদব পণ্ডিত একজন ব্রাহ্মণ মানুষ, একজন
সৎ ব্রাহ্মণ বলেই তাকে মনে হয়, তার কারণ তার আচার আচরণ, তার বেশভূষা বা তার জীবনযাপন, জীবনাচরণ, এগুলো দেখে কোনোভাবেই মনে হয় না যে যাদব পণ্ডিত ধর্ম নিয়ে লোক ঠকিয়ে ব্যবসা করেন, তিনি শঠ, হ্যাঁ, তিনি প্রতারক, ভণ্ড, এরকম মনে হয় না। কিন্তু যাদব পণ্ডিত যখন মারা যাবেন তিনি তখন 27-28 টাকা দান করে যাবেন। তো সেই আয়ের উৎস কী সেটাও কিন্তু আমরা জানতে পারি না। তো সেটা নিয়ে একটা রহস্য রয়েছে। এবং যাদব পণ্ডিত খুব অদ্ভুত একজন চরিত্র, যিনি প্রচলিত যে বৈজ্ঞানিক ধ্যান ধারণাগুলো রয়েছে, যে প্রচলিত চিকিৎসা শাস্ত্র, সেটার বিরোধী। তিনি শশীকে সূর্যবিজ্ঞান মানতে বলেন। তিনি বলেন যে সূর্যবিজ্ঞানের সাহায্যে নাকি সমস্ত রোগ ধুয়ে মুছে যায়, এরকম তার একটা ভ্রান্ত কুসংস্কারগ্রস্ত বিশ্বাস রয়েছে। তো এই যাদব পণ্ডিত চরিত্রটা খুব অদ্ভুত, তার কারণ যদি আমরা দেখি যে যাদব পণ্ডিত একবার শশীকে বলেন যে তিনি রথযাত্রার দিন দেহত্যাগ করবেন, এবং সেই কথাটা শশীকে কাউকে বলতে বারণ করেন। শশী ভুলবশত সেটা কাউকে বলে ফেলে, এবং তার ফলে সেটা সেই গ্রাম এবং আশেপাশের সমস্ত গ্রামে রাষ্ট্র হয়ে যায়, এবং মান বাঁচাতে যাদব পণ্ডিত শেষ পর্যন্ত আফিং খেয়ে আত্মহত্যা করেন। এছাড়া এই উপন্যাসে আরেকটা চরিত্র রয়েছে, তার নাম সেনদিদি। বলা হয় যে গোপাল দাস তার জীবনে যে কজন জীবিত মানুষকে নিয়ে বেচাকেনা করেছেন তার মধ্যে একজন হচ্ছেন সেনদিদি। তো সেনদিদি যামিনী কবিরাজের স্ত্রী, এবং তিনি খুব সুন্দরী আর কি, এবং যামিনী কবিরাজ যেহেতু খুব বৃদ্ধ মানুষ, সুতরাং তার সঙ্গে তার দাম্পত্য স্বাভাবিকভাবেই খুব স্বাভাবিক নয়, এবং সেটা সুখেরও নয়। এবং যেহেতু সেনদিদি খুব রূপসী, ওই জন্য যামিনী তাকে সন্দেহ করেন। এছাড়া গাউদিয়া গ্রামে উপন্যাসের শুরু থেকেই আমরা দেখতে পাবো যে সেনদিদিকে নিয়ে তাকে একটা তার সঙ্গে গোপালের সম্পর্ক নিয়ে একটা গুঞ্জন শোনা যায় আর কি। তো সেনদিদির সঙ্গে শশীর একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠবে, এবং সেটা খুব একটা অপত্য স্নেহমূলক সম্পর্ক, তার মধ্যে অন্য কোনো দিক নেই। তার কারণ সেনদিদি নিঃসন্তান, এবং তিনি সন্তানের আকাঙ্ক্ষা করেন, তার মধ্যে একটা মাতৃত্বের আকাঙ্ক্ষা রয়েছে। তো সেটাই তিনি শশীর প্রতি প্রয়োগ করেন আর কি। কিন্তু গোপালের একটা এটা নিয়ে ইনসিকিউরিটি রয়েছে, যেহেতু গোপাল সেনদিদির সঙ্গে খুব ভালো কিছু করেননি হয়তো, তাই জন্যেই গোপাল ভাবেন শশীকে দিয়ে সেনদিদি তার উপর প্রতিশোধ নিতে পারে। তো এক সময় দেখা যায় সেনদিদির চোখ নষ্ট হয়ে যায়, তার রূপ নষ্ট হয়ে যায়। তখন সেনদিদি যেটা নিয়ে তিনি আঁকড়ে ছিলেন আর কি তার জীবনে, তার রূপ, সেটা যখন চলে যায় তখন তার একটা বিকৃতি চলে আসে আর কি তার মনের মধ্যে। এবং সেই সেনদিদি এক সময় সন্তান হতে গিয়ে মারা যান, এবং আমরা বুঝতে পারি যে সন্তানটা যামিনী কবিরাজের নয়, সেই সন্তানটা গোপালের, কারণ গোপালই সেই সন্তানের দায়িত্ব নেয়। এবং সেখান থেকে সেনদিদির সঙ্গে শশীর চরিত্রের একটা দূরত্ব তৈরি হয়ে যায়, গোপালের চরিত্রের একটা দূরত্ব তৈরি হয়ে যায়, হ্যাঁ। এবং এইভাবেই সেনদিদির একটা করুণ পরিণতি ঘটে আর কি উপন্যাসে। এছাড়া যদি আমরা অন্য চরিত্রগুলোর দিকে দেখতে চাই, বিন্দু নামে একটি চরিত্র রয়েছে যে শশীর বোন। গোপাল খুব চাতুর্যের সঙ্গে বল প্রয়োগ করে এক প্রকার বিন্দুর সঙ্গে নন্দলালের বিয়ে দিয়েছেন, এবং ফলত নন্দলাল তার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য, বিন্দুর প্রতি বা গোপালের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য বিন্দুকে তার রক্ষিতা করে রেখেছে, তাকে একটা বাইজির জীবন উপহার দিয়েছে, এবং বিন্দু সেই জীবনটাতে নিরুপায়ভাবে অভ্যস্ত হয়ে পড়েছে। শশী যখন পরবর্তীকালে বিন্দুকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসছে, একটা সুস্থ জীবন দিতে চাইছে, তখন কিন্তু বিন্দু সেখানে থাকতে পারছে না, এবং সে নন্দর কাছেই চলে যাচ্ছে। এবং একটা সময় পর যখন নন্দ বৃদ্ধ হয়ে যাচ্ছে, তার জীবনের এবং যৌবনের যে সমস্ত চাহিদা যেগুলো পূরণ হয়ে যাচ্ছে, যখন সে বিন্দুকে একজন স্ত্রীর যে সম্মান সেটা দিতে চাইছে, তার বাড়িতে নিয়ে যেতে চাইছে, তখন কিন্তু বিন্দু যেতে চাইছে না। এবং নন্দের অপছন্দ হলেও নন্দকে ওই বিন্দুকে ওইভাবেই, যেভাবে বিন্দু এতদিন ধরে অভ্যস্ত হয়েছে, যে বেঁচে এসেছে, সেভাবেই বিন্দুকে গ্রহণ করতে হচ্ছে। এছাড়া আছে কুসুম। কুসুম এই উপন্যাসে নায়িকা চরিত্র বলা যেতে পারে। সে পরাণের স্ত্রী, কিন্তু তার দাম্পত্য জীবনে সে সুখী নয়, তাই জন্য সে শশীর প্রতি অনুরক্ত হয়ে পড়ে। শশী তার স্বপ্নের পুরুষ বলা যেতে পারে শশীকে, এবং শশীও ইকুয়ালি কুসুমের প্রতি অনুরক্ত, কিন্তু তাদের এই যে একটা প্রণয়ের সম্পর্ক, সেটা উপন্যাসে পরিণতি পায় না। কেন পায় না সেটা বলবো, একটু পরেই বলছি। উপন্যাস পড়লে তোমরা ব্যাপারটা দেখতে পারবে, যারা পড়েছো তারা ব্যাপারটা বুঝে যাওয়া উচিত, তবু আমি একটু ব্যাখ্যা করব। এছাড়া আর যারা চরিত্র রয়েছে তারা একজন হচ্ছে কুমুদ, একজন হচ্ছে মতি। মতি কুমুদের উপাখ্যান এই উপন্যাসে একটা উপকাহিনী, যেটা শশী কুসুমের সমান্তরালভাবে চলেছে, এবং শশী চরিত্রটার সমান্তরাল একটা চরিত্র হচ্ছে কুমুদ, যাকে দেখে শশী ইন্সপায়ার হয়েছিল, বা শশী যাকে অনুকরণ করতে চেয়েছিল তার জীবনে, যার মতো হতে চেয়েছিল সে, তো সেরকম একটা চরিত্র হচ্ছে কুমুদ। কুমুদ সম্পর্কেও বলছি। আর মতি হচ্ছে পরাণের বোন।
তো এই হচ্ছে পুতুল নাচের রীতিকথার চরিত্রগুলো। কিন্তু এই উপন্যাসটাকে শুধু চরিত্রগুলোকে এভাবে দেখলে, বৈশিষ্ট্য নিরিখে দেখলে হবে না। এই উপন্যাসটার একটা ব্যাপার হচ্ছে যে এই চরিত্রগুলোর প্রত্যেকটা ডেস্টিনেশন দেখতে হবে, এই চরিত্রগুলোর পরিণতি দেখতে হবে, তারা কোথায় পৌঁছতে চাইছে। হ্যাঁ, শশী চরিত্রটা বা এই উপন্যাসটা আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয় একটা উপন্যাস, এবং কোথাও না কোথাও আমি নিজেকে শশীর সঙ্গে রিলেট করতে পারি। বা আমার মনে হয় তোমরা যারা ভিডিওটা দেখছো তারাও যদি ব্যাপারটা বুঝতে পারো, তাহলে তোমাদের প্রত্যেকের মধ্যে কোথাও না কোথাও শশী রয়েছে। হ্যাঁ, এবং এটাই লেখক দেখাতে চেয়েছেন। এবং পুতুল নাচের এই কথা, এই দিকটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক, যে এই প্রশ্নটা বারবারই আসে না, কে পুতুল, কারা পুতুল, কে নাচছে, কারা নাচাচ্ছে, এই দিকটা। তো আমরা প্রথমে যদি একটু দেখি যে চরিত্রগুলোকে, যদি একটু দেখি যে চরিত্রগুলো কোথায় ছিল, তারা কি চাইছে জীবনে, কোথায় চাইছে, এবং সেখানে তারা পৌঁছতে পারছে কিনা। শশীর প্রসঙ্গে সবার শেষে আসবো। যদি গোপালকে দিয়ে দেখি, গোপাল জীবনে কি চেয়েছিল? সে জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে চেয়েছিল, সে তার প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে চেয়েছিল, এবং সে যে এই প্রভূত অর্থ উপার্জন করলো, সে যে এই যে সম্পদ, যেটা সে মোহগ্রস্ত ছিল, যার পিছনে সে সারা জীবন ছুটে গেছে, সেটা হচ্ছে সম্পদ এবং একটা ভূ সম্পত্তি, একটা সামন্ততান্ত্রিক কাঠামোর, একজন সামন্ততান্ত্রিক প্রভুর আর কি মানসিক, প্রভু মানসিকতা সম্পন্ন মানুষের যেটা অ্যাসেট হতে পারে, সেটাই কিন্তু গোপাল সারা জীবন ধরে রোজগার করার চেষ্টা করে এসেছে। তো গোপাল এগুলো করেছে কেন? নিজের ভোগের জন্য। এবং এটা নিয়ে সে কী করবে? এটা সে উত্তরাধিকার সূত্রে শশীকে দিয়ে যাবে। শশীকে যদি সে তার এই উত্তরাধিকার না দিতে পারে, তার এই সম্পত্তি যদি শশীকে সে অর্পণ না করে যেতে পারে, তাহলে কিন্তু গোপাল ব্যর্থ হবে, এটাই গোপাল মনে করে। তো গোপাল যখন শশীকে গাওদিয়ায় বাঁধতে পারছে না, যখন তার মনে হচ্ছে শশী চলে যেতে পারে, তখন সে কী করছে? সে নিজে গাওদিয়া ছেড়ে চলে যাচ্ছে। গোপাল সারা জীবন যে সম্পত্তির পিছনে ব্যয় করলো, গোপাল সারা জীবন যে অ্যাসেট তৈরি করার জন্য তার জীবন পাত করলো, এত পাপ করলো নিজের বিবেকের বাইরে গিয়ে, বিবেক বর্জন দিয়ে, তো সেই সম্পত্তি সে ভোগ করতে পারলো না শেষ পর্যন্ত, তাকে চলে যেতে হলো। এটা কি গোপালের হার নাকি গোপালের জিত? আমরা যদি ব্যাপারটাকে এভাবে দেখি যে গোপাল চেয়েছিল একটা উত্তরাধিকারী বসিয়ে যাওয়া, একজনকে তার উত্তরাধিকার দিয়ে যাওয়া, সে সারা জীবন যা করতে চেয়েছে, এটাই গোপাল প্রধানত চেয়েছিল, এবং সেটা গোপাল করতে পারল। সুতরাং গোপাল কিন্তু হেরে গেল না, গোপাল কিন্তু যেটা চেয়েছিল সেটা সে করতে পারল। আমরা যদি দ্বিতীয়ত যাদব পণ্ডিতকে দেখি, যাদব পণ্ডিত বেঁচে ছিল তার একটা মিথ নিয়ে, তার একটা মহাপুরুষোচিত খ্যাতি নিয়ে। এবং যাদব পণ্ডিত যখন দেখলো যে সারা জায়গায় রাষ্ট্র হয়ে গেছে, রথযাত্রার দিন তিনি দেহত্যাগ করবেন এবং সবাই সেটা বিশ্বাস করেছে আর কি, তখন তিনি স্থির করলেন তিনি পালিয়ে যাবেন। তো কারণ সেখানে থাকলে তার এই যে প্রতিপত্তি, তিনি যদি না মারা যান তাহলে সেটা নষ্ট হয়ে যাবে, প্রমাণিত হবে যাদব পণ্ডিত সঠিক নন, তিনি ভ্রান্ত। তো তিনি স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করলেন। কিন্তু তিনি যখন পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন বা পালাতে যাবেন, তখন তার মনে হলো তিনি যদি পালিয়েও যান, তবুও তো এই খ্যাতিটা, এই মিথ্যা, এই যে তাকে ঘিরে একটা অলৌকিক বাতাবরণ, হ্যাঁ, একটা ধারণা, এটা তো নষ্ট হয়ে যাবে। এই জন্য তিনি ঠিক করলেন তিনি রথের দিনই আত্মহত্যা করবেন। তিনি আফিং খেয়ে আত্মহত্যা করলেন। এবং শশী ছাড়া সেটা কেউ জানতে পারলেন না, তার কারণ গ্রামের মানুষ তো কুসংস্কারাচ্ছন্ন, তারা হয়তো বিজ্ঞান বোঝেন না। ব্যাপারটা হলো যাদব পণ্ডিত, যিনি কিনা সারা জীবন বিজ্ঞানের বিরোধী ছিলেন, যিনি সারা জীবন চিকিৎসা শাস্ত্রকে মেনে নিতে পারেননি, তিনি একটা অলৌকিক বিশ্বাস, একটা কুসংস্কারকে আঁকড়ে ধরে বেঁচেছিলেন, সেই সূর্য বিজ্ঞান কিন্তু তাকে তার মৃত্যুতে সাহায্য করলো না, তাকে বিজ্ঞানের সাহায্য নিতে হলো। এখানেই মানিক বন্দ্যোপাধ্যায় বিজ্ঞান মনস্ক এবং তিনি বিজ্ঞানকে জিতিয়ে দিলেন, এখানেই তিনি মতিবাদী নন। তো যাই হোক, আমরা যদি যাদব পণ্ডিতের ব্যাপারটা দেখি যে তিনি আত্মহত্যা করলেন, তিনি মৃত্যুকে নির্বাচন করলেন কেন? কারণ তিনি গাওদিয়ার মানুষের মনে তাকে ঘিরে যে গড়ে ওঠা মিথ, সেটাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন। অর্থাৎ যাদব পণ্ডিত বেঁচে থাকার জন্য মারা গেলেন। আমরা যদি সেনদিদিকে দেখি, সেনদিদি তার সারা জীবন অতৃপ্ত দাম্পত্য নিয়ে, অতৃপ্ত মাতৃত্ব নিয়ে তার রূপকে আঁকড়ে ধরে বেঁচেছিলেন। কিন্তু যখন সেই রূপের সম্বল তার কাছ থেকে চলে গেল, তার যে খ্যাতি ছিল একমাত্র তিনি রূপসী বলে, এবং তিনি সেটাকে এনজয় করতেন, তো যখন সেই রূপ তার কাছ থেকে চলে গেল, তখন তিনি পাগল হয়ে গেলেন প্রায়। তিনি চাইলেন শশী পাথরের চোখ এনে দিন, তিনি আবার সুরূপা হয়ে উঠবেন, ইত্যাদি বিষয়পত্রগুলো। এবং তারপরে গোপালের সঙ্গে তার একটা ঘনিষ্ঠতা তৈরি হলো, এবং তিনি সন্তান সম্ভব হলেন এবং একজন পুত্রের জন্ম দিলেন, তারপর তিনি মারা গেলেন। অর্থাৎ জীবনের যে অপূর্ণ একটা আকাঙ্ক্ষা, একটা আশা, জীবনের যে অপূর্ণ একটা ভোগ তার মনে ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল, সেটা কিন্তু তিনি পূর্ণ করে গেলেন। অর্থাৎ তিনি যেটা চেয়েছিলেন তিনি সেটা পেলেন।
বাই চান্স তার মৃত্যু হলো ঠিকই বেশি বয়সে সন্তান নেওয়ার জন্য, কিন্তু তিনি যেটা চেয়েছিলেন তিনি তো সেটা করে গেলেন তার জীবনের বিনিময়ে। আমরা যদি বিন্দুর ক্ষেত্রে দেখি, বিন্দু সারা জীবনে একটা সুস্থির, শান্তিময়, স্বস্তির দাম্পত্য পায়নি। নন্দ যেভাবে তাকে চেয়েছে সেভাবে রেখেছে, একটা বাইজির জীবন, একটা রক্ষিতার জীবন কাটাতে হয়েছে তাকে নন্দের বৈধ স্ত্রী হয়েও। তো বিন্দু সেটাতেই অভ্যস্ত হয়ে গেছিল। কিন্তু নন্দ যখন তাকে পুনরায় বিবাহিত স্ত্রীর মর্যাদা দিতে চাইল, কারণ সেই যে জীবন এটা নন্দের পার হয়ে গেছিলো, নন্দের যৌবনকাল পার হয়ে গেছিলো, তখন কিন্তু বিন্দু প্রতিবাদ করলো। এবং তার ফলস্বরূপ যেটা হলো যে নন্দকে অনিচ্ছা সত্ত্বেও বিন্দুর সঙ্গে কিন্তু ওই জীবনটাতে, যে জীবনটা নন্দ প্রথমে বিন্দুকে দিতে চেয়েছিল, বিন্দু নিতে চায়নি, সেই জীবনটাতে যখন বিন্দু দিতে চাইছে, নন্দ নিতে চাইছে না, তো এই একটা জীবনে নন্দকে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হলো। এটা বিন্দুর একটা প্রতিবাদ নন্দের বিরুদ্ধে, নন্দকে একটা শাস্তি দেওয়া। তো বিন্দু যেটা চেয়েছিল বিন্দুও কিন্তু সেটা পারলো। এরপর যদি আমরা মতির ক্ষেত্রে দেখি, মতি পরাণের বোন, কুমুদের স্ত্রী। মতির কাছে কুমুদ ছিল তার স্বপ্নের রাজপুত্র, সে স্বপ্নের রাজপুত্রের সঙ্গে একটা স্বপ্নের সংসার চেয়েছিল। কিন্তু সে যখন কুমুদের সঙ্গে সংসার জীবনে প্রবেশ করলো, তখন সে দেখলো সেটা তার মনের মতো নয়, সেটা তার ভাবনা মতো নয়। তার কারণ কুমুদের কোনো চালচুলো নেই, তার থাকার কোনো ঠিক নেই, একটা বহেমিয়ান গোছের জীবন, এবং সেটার সঙ্গে সে মানিয়ে নিতে পারছিল না। তার ঘরে যখন তখন বন্ধুবান্ধব আসে, সেখানে মতির কোনো আলাদা কোনো থাকার মতো জায়গা নেই, এক কোণে তাকে সিঁটিয়ে থাকতে হয়, কুমুদের পা টিপে দিতে হয়। তো এইরকম একটা দাম্পত্য জীবন মতি কখনোই চায়নি। তাই জন্যে মতি ভেবেছিল সে গাওদিয়ায় চলে যাবে। কিন্তু যখন সময় এলো যে কুমুদকে ছেড়ে তাকে যেতে হবে, তখন কিন্তু মতি গেল না এবং কুমুদের সঙ্গেই সে থেকে গেল। অর্থাৎ সে যেটা চেয়েছিল তার স্বপ্নের রাজপুত্রের সঙ্গে থাকবে, তার জীবনটা স্বপ্নের হলো না ঠিকই, কিন্তু এই থেকে যাওয়ায় মতি তার সিদ্ধান্ত কিন্তু নিতে পারলো। এরপর যদি আমরা কুসুমের ক্ষেত্রে আসি, কুসুম যেটা চেয়েছিল সে শশীকে পেল না, তার এবং শশীর সম্পর্ক গড়ে উঠল না। শশী তাকে প্রত্যাখ্যান করলো ঠিকই, কিন্তু কুসুম শশীর হাতের পুতুল হয়ে পড়ে রইল না। সে শশীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চলে গেল, এবং যখন যাওয়ার সময় শশী তাকে বারবার রিকোয়েস্ট করছে থাকার জন্য, বলছে আমি নিজের মন বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করো, তখন কিন্তু কুসুম একদম শশীকে ধাক্কা দিয়ে গেছিল, যে বলেছিল যে 10 বছর ধরে খেলা করেও স্বাদ মেটেনি, গরম লোহাকে দীর্ঘদিন ধরে ফেলে রাখলে ঠান্ডা হয়ে যায়, কুসুমের মন মরে গেছে ইত্যাদি বলে কিন্তু কুসুম চলে গেছিলো। শশী যখন তাকে আটকাতে চেষ্টা করেছিল, সে কোনোভাবেই কিন্তু থাকেনি, সে গাওদিয়া ছেড়ে বেরিয়ে গেল পরাণকে সঙ্গে নিয়ে। এগুলো বলার একটাই উদ্দেশ্য যে পুতুল নাচের ইতিকথার যতগুলো চরিত্র রয়েছে, সেটা গোপাল হোক, যাদব হোক, সেনদিদি হোক, বিন্দু হোক, মতি হোক, কুসুম হোক, এরা প্রত্যেকেই যেটা চেয়েছিল তারা সেটা করতে পারলো। হ্যাঁ, সেটা পারার জন্য তাদের জীবনে একটা মূল্য চোকাতে হলো। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা তো ঠিক যে আমরা যদি কিছু পেতে চাই তাহলে আমাদের কিছু দিতে হয়, যদি আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাই তাহলে আমাদের সেই পরিমাণ পরিশ্রম করতে হবে, নাহলে আমরা কোনোদিনই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো না। তো সেরকমভাবে এরা যেটা চেয়েছিল সেটা কিন্তু তারা পেল। গোপালকে তার নিজস্ব ভোগ ত্যাগ করতে হলো তার উত্তরাধিকারীকে নিশ্চিত করে দেওয়ার জন্য, বা শশীকে তার উত্তরাধিকার দিয়ে দেওয়ার জন্য। যাদব পণ্ডিতকে তার মিথকে বাঁচিয়ে রাখার জন্য প্রাণ ত্যাগ করতে হলো। প্রাণের বিনিময়ে যাদব পণ্ডিত তার যে অলৌকিক মহিমা সেটা স্থাপন করে যেতে পারলো। কুসুম সে পেল না ঠিকই, কিন্তু সে প্রতিবাদ জানিয়ে গেল। তো এরকমভাবে প্রত্যেকেই যেটা চেয়েছিল কোনো না কোনোভাবে তারা সেটা করে গেল। একমাত্র ব্যতিক্রম শশী, সে যেটা চেয়েছিল সে সেটা পারল না। কি চেয়েছিল শশী? শশী যখন কলকাতা থেকে গাওদিয়ায় ফিরছিল, এই ফেরাটা কিন্তু তার কাছে ছিল তাৎক্ষণিক। সে চেয়েছিল কিছুদিন এখানে সময় কাটিয়ে, কিছুদিন কাটিয়ে সে আবার কলকাতায় ফিরে যাবে। কলকাতায় ফিরে গিয়ে সে তার ডাক্তারির পসার হবে, তার সেখানে সে বিবাহ করবে, তার সংসার হবে, এগুলোই সে চেয়েছিল। অ্যাকচুয়ালি আমাদের জীবনে আমরা কি চাই? আমরা যে আজকে পড়াশোনা করছি, আজকে আমরা খাটাখাটনি করছি, যাই করি না কেন জীবনে, এই প্রস্তুতির সময় আমরা যে পরিশ্রমটা করছি, আমরা একটা কিছু অ্যাচিভ করতে চাই, আমরা একটা জায়গায় পৌঁছতে চাই, এবং সেখানে গিয়ে আমরা কি চাই? আমাদের চাওয়াগুলো খুব পার্থিব। আমরা চাই আমাদের একটা বড় বাড়ি থাকবে, আমাদের একটা গাড়ি থাকবে। যার গাড়ি নেই সে একটা অল্টো কেনার কথা ভাবে, ঠিক আছে, বা যার অল্টো আছে সেভাবে ইনোভা কিনবে, যার ইনোভা আছে সেভাবে BMW কিনবে। এইগুলোর মধ্যেই তো আমাদের চাওয়া পাওয়াগুলো ঘুরে বেড়ায়। তো এগুলোকেই আমরা সার্থকতার মানদণ্ড হিসাবে দেখি আর কি। যার বাড়ি যত বড় সে তত বেশি সার্থক, যার গাড়ির সংখ্যা যত বেশি সে তত বেশি সার্থক। এই জন্য কোনো সেলিব্রিটিকে দেখলে আমরা দেখি তার কতগুলো বাড়ি, তার কতগুলো গাড়ি, কত দামি দামি গাড়ি থাকলে কত দামি দামি গাড়ি।
তো শশীর মধ্যে এরকমই একটা ছাপোষা ধারণা ছিল, যেটা কিন্তু কুমুদের পুরোপুরি বিপরীত। এই জন্যে কুমুদ যখন শশীর বাড়িতে এসেছিল, শশী তার ঘরে 7.5 টাকা দামের একটা টেবিল ল্যাম্প কুমুদকে দেখিয়েছিল এবং দেখিয়ে খুব আত্মশ্লাঘা অনুভব করেছিল যে আমি কি এই আনাটা করেছি। কুমুদের কাছে জীবনটা সেরকম ছিল না। কুমুদের কাছে জীবনটা তার আনন্দের জন্য, সে জীবনটা পরিপূর্ণভাবে বেছে নিয়েছে। সে মনে করেনি যে ডাক্তার হলেই তার জীবন সার্থক হবে, ডাক্তার না হতে পারলে তার জীবন ব্যর্থ হয়ে যাবে। সে যাত্রা দলের রাজকুমার সেজেও সে দিব্য ছিল এবং সেই জন্যে তার জীবনের কোথাও কোনো খাদ নেই। কুমুদের জীবন শশীর জীবন থেকে অনেক বেশি জটিলতা মুক্ত। কুমুদ শশীকে একসময় বলেছিল যে সে খুব সাধারণ, সে যেন অসাধারণ না হতে চায়, পারবে না সে অসাধারণ হয়ে বাঁচতে। কিন্তু শশী নিজেকে মনে করতো অসাধারণ। এই জন্যে সে কুমুদের সঙ্গে কম্পিটিশান করতে গেছিলো। সে মনে করেছিল কুমুদ ডাক্তারি পড়তে পারেনি, তার কাছে অর্থ নেই, তার কোনো স্থিরতা নেই, তার জীবনের মধ্যে প্রতিষ্ঠা নেই, অর্থাৎ কুমুদ ব্যর্থ। এই মানদণ্ডে শশী কুমুদের সঙ্গে কম্পিটিশান করতে গেছিলো। তো সেটা হলো না অ্যাকচুয়ালি। আর শশী চেয়েছিল কুমুদের মতো হতে, কিন্তু শশী কোনোদিনই কুমুদের মতো হতে পারেনি। আর শশীর মধ্যে না একটা চাওয়া পাওয়ার দ্বন্দ্ব বরাবরই থেকে গেছে। তার কারণ এই যে প্রথমে শুরুতেই বললাম, শশী চরিত্রের দুটো সুস্পষ্ট দিক রয়েছে, একদিকটা নাগরিক, একদিকটা গ্রামীণ। এইটা শশীর চরিত্রের ভিতর খুব কাজ করত। শশী যখন গাওদিয়ায় এলো, সে তো চায়নি গাওদিয়ায় থাকতে, সে কলকাতায় ফিরে যেতে চেয়েছিল এবং প্রতিবার সে কলকাতায় ফিরে যাওয়ার কথাই ভেবেছে। যখন কুসুমের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয়েছে, কুসুমকে সে ভালোবেসেছে ঠিকই, যখন কুসুমের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয়েছে, কুসুমকে সে ভালোবেসেছে ঠিকই, কিন্তু কুসুমকে সে মেনে নিতে পারেনি। তার কারণ হচ্ছে তার মনের যে দ্বন্দ্বটা, সেটা কোথাও বাস্তবের সঙ্গে কল্পনার একটা দ্বন্দ্ব হয়ে উঠেছে। শশী চাইতো তার একটা লাল টালির ছাউনিওয়ালা বাংলো হবে, সেখানে একটা পাখি থাকবে, সেখানে একটা ইজি চেয়ারে সে বসে থাকবে, তার স্ত্রী তার কাছাকাছি থাকবে, সে ব্লাউজ পরবে। এরকম একজন মানবীকে সে কল্পনা করতো, যে কল্পনাটা কিন্তু অনেকটাই তার যে সাহিত্য চর্চা সেটা থেকে উঠে এসেছিল। শশী তার জীবনের গতিপথকে নির্দিষ্ট করেছিল, পরিকল্পনা করেছিল বই পড়ে। তার যে নাগরিক রুচি, নাগরিক বৈদগ্ধ্য, নাগরিক স্বপ্ন, এই সব কিছুই সে একটা আরোপিত, এই সব কিছুই সে রপ্ত করেছিল, এই সব কিছুই তার কাছে একটা আরোপিত বিষয়। এমন নয়, সেই বিষয়গুলোকে আত্মীকৃত করেছিল এবং এটা তার কল্পনা ছিল, এটা কখনোই বাস্তব হয়ে ওঠেনি। এই জন্যে কুসুমকে সে ভালোবাসছে ঠিকই বাস্তবে, কিন্তু কুসুম যখন তার কাছে এসে তার মনের কথা জানাচ্ছে, যখন বলছে তোমার কাছে দাঁড়ালে আমার শরীর কেমন করে ছোটোবাবু, তখন তার কেমন একটা লাগছে, কারণ এই ভাষাটা তো বইয়ে কোথাও সে পায়নি, এই ভাষাটা তো খুব মার্জিত নয়, সংস্কৃত নয়। এই জন্যে গ্রাম্য অসংস্কৃত কুসুমকে তার ভালো লাগছে না, কুসুমকে সে মেনে নিতে পারছে না, কিন্তু কুসুমকে সে ভালোবাসে। এই যে তার কল্পনা এবং বাস্তবে এই সংঘাত, এই জন্য শশী কুসুমের সম্পর্ক কোনোদিন পরিণতি দেখতে পেল না। কিন্তু এই কুসুমই যখন চলে যেতে চাইছে, তখন শশী কিন্তু খুব স্বাভাবিকভাবে তাকে চলে যেতে দিতে পারছে না। সে তার কাছে গিয়ে ভেঙে পড়ছে, তাকে আটকাতে চাইছে। এই জায়গাটা শশীর দুর্বলতা। শশী যখন সূর্যোদয় সূর্যাস্ত দেখছে, সে মনে করছে যে এইভাবে গ্রামের লোকগুলো এই প্রতিদিন এই প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে পারে না, তারা কত সামান্য। কিন্তু সূর্যাস্তের পরে শশীর কেমন একটা ভয় করছে। এবং উপন্যাসের শেষে আমরা দেখতে পাচ্ছি ঔপন্যাসিক বলছেন যে টিলার ওপর উঠিয়া সূর্যাস্ত দেখিবার শখ শশীর এই জীবনে আর কোনোদিন আসিবে না। তার কারণ শশীর স্বপ্নের অপমৃত্যু ঘটছে। যখন কুসুম তাকে ছেড়ে চলে যাচ্ছে, তখন তার কাছে গাওদিয়া শূন্য হয়ে যাচ্ছে। কিন্তু যখন গোপাল দাস তাকে ছেড়ে চলে যাচ্ছে, তাকে সব সম্পত্তি দিয়ে যাচ্ছে, তখন সেই সম্পত্তির মায়াতে আবদ্ধ হয়ে যাচ্ছে। গাওদিয়া গ্রামে যখন যাদব পণ্ডিত তাকে তার জমানো টাকা দিয়ে তাকে হসপিটালের দায়িত্ব দিয়ে যাচ্ছে, তখন সে নেতা হয়ে উঠছে এবং ওই যে প্রভাব, ওই প্রতিপত্তি, এগুলোর প্রতি সে একটা মোহগ্রস্ত হয়ে পড়েছে। অ্যাকচুয়ালি গ্রামে একজন শিক্ষিত মানুষের যে মর্যাদা থাকে, একজন ডাক্তারের যে সম্মান থাকে, সেটা কিন্তু শহরে থাকে না। তার কারণ শহরে প্রত্যেকটা বাড়ি থেকেই একজন প্রতিষ্ঠিত লোক থাকেন, কিন্তু গ্রামে 2 গ্রাম 3টে গ্রাম মিলিয়ে হয়তো একজন ডাক্তার হন কি হন না। সুতরাং সেখানে একজন হাতুড়ি ডাক্তারও যা প্রতিপত্তি, এখানে একজন ভালো ডাক্তারের সেই প্রতিপত্তি হয় না। হ্যাঁ, তো এই প্রতিপত্তির মোহে শশী আটকে পড়ছে। এবং লেখক যখন প্রথমে বলছিলেন না যে ধনসম্পত্তির প্রতি শশীর মমতা যথেষ্ট, যেটা গোপাল দাসের একটা উত্তরাধিকার, এই জায়গাটাই কিন্তু শশীকে আটকে দিচ্ছে। এই জন্য শশী কোনোদিন গাওদিয়া ছেড়ে যেতে পারছে না, তাকে ছেড়ে প্রত্যেকে চলে যাচ্ছে, একমাত্র শশী ছাড়া। এই উপন্যাসের শুরুতে একটা মৃত্যু ছিল, যেখানে শশী প্রথম গাওদিয়ায় আসছে কলকাতা থেকে। সে হারু ঘোষের মৃতদেহ বহন করে আনছে, হারু ঘোষ পরাণের বাবা। তো
সেই মৃত্যুর সাক্ষাতে, শশী ডাক্তারি ছাত্র, সে জীবনে অনেক মৃত্যু দেখেছে, সেই মৃত্যুর সাক্ষাতে কিন্তু শশীর মধ্যে প্রাণের চাঞ্চল্য আসছে। তার সহসা তার মনে হচ্ছে জীবনটা অনেক বেশি উপভোগ্য। তার কারণ আমরা জানি যে জীবন এবং মৃত্যু একটা বিপরীত জায়গা, এবং জীবন চেতনা মৃত্যু চেতনার সঙ্গে সমান্তরাল। আমরা তখনই মৃত্যুর কথা ভাবি না যখন আমরা জীবন সম্পর্কে নিরাশ হয়ে পড়ি, আমরা হতাশ হয়ে পড়ি, তখনই ভাবি আত্মহত্যা করার কথা, বা এই সমস্ত মৃত্যু চেতনা আমাদেরকে গ্রাস করে। তো তোমরা যদি দেখো ওই যেতে পারি কিন্তু কেন যাব কবিতাটা, সেখানেও দেখবে কবি কী বলছেন, যেতে পারি কিন্তু কেন যাব। মৃত্যু তাকে হাতছানি দিয়ে ডাকছে ঠিকই, কিন্তু তিনি যাবেন না, কারণ তার স্ত্রী আছে, সন্তান আছে। তো এই জায়গাটা থেকে শশী যখন প্রথমে মৃত্যুকে দেখছে, তার কিন্তু জীবন চেতনায় আরও বেশি, জীবন সংগ্রাম আরও বেশি বেড়ে যাচ্ছে। কিন্তু এই উপন্যাসের শেষে শশীর জীবনের আর এতটুকু উদ্দীপনাও বেছে নেই। এই উপন্যাসে অনেকগুলো মৃত্যু রয়েছে, দৈহিক মৃত্যু রয়েছে, যাদবের মৃত্যু রয়েছে, সেনদিদির, হারু ঘোষের, শশীর হাতে একজন পেশেন্ট মারা যাচ্ছে। এছাড়া আরও অনেক সম্পর্কের মৃত্যু রয়েছে, শশী কুসুম সম্পর্কের মৃত্যু রয়েছে, আরও অনেক। এইভাবে এই উপন্যাসের মৃত্যুগুলো তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। যদি মৃত্যু চেতনার কথা ভাবতে হয় তাহলে এগুলো দেখতে হবে, সম্পর্কের মৃত্যু, মানুষের মৃত্যু, এবং শশীর মনের মৃত্যু, তার কল্পনার মৃত্যু, তার যে স্বপ্নের মৃত্যু, এবং তারপরে শশী নিথর হয়ে যাচ্ছে। এবং লাস্টে ওই জন্য উপন্যাসিক বলছেন না, শশী এখন চারিপাশে খুঁজিয়ে বেড়ায় মানুষ, তার কাছে কেউ নেই। এই পরিণতিটা শশীর হচ্ছে উপন্যাসের শেষে। তো শশীর যেই পরিণতি হলো, এর জন্য দায়ী কিন্তু সম্পূর্ণত শশী, এবং শশীর খুব সজ্ঞানে শশীর এই পরিণতি হয়নি। শশীর চরিত্রের মধ্যে এই যে দ্বান্দ্বিক জায়গাটা ছিল আর কি, তার জন্যই শশীর এই পরিণতি হলো। কেন বললাম শশীর সঙ্গে আমি নিজেকে রিলেট করতে পারি, তোমরাও নিজেকে রিলেট করতে পারবে, তার কারণ হচ্ছে আমরা জীবনে আমাদের অনেক কিছু পরিকল্পনা থাকে, আমাদের অনেক কিছু আকাঙ্ক্ষা থাকে, আমরা অনেক কিছু চাই, কিন্তু আমরা কি সেগুলো সব করে উঠতে পারি? হয়তো আমি মনে করলাম যে এটা হয়ে যাওয়ার পর আমি ওটা করব, এরকম আমাদের অনেক পরিকল্পনা থাকে যে না এটা হয়ে যাওয়ার পর, ধরো আমি একটা চাকরি পাবো, এই চাকরিটা পেয়ে যাওয়ার পর আমি এটা করতে পারবো, কিন্তু দেখা যায় যে চাকরিও পেয়ে যাই, বয়সও চলে যায়, কিন্তু সেটা আর করা হয় না। তো এই ঘটনাটা আমাদের সঙ্গে ঘটতে থাকে। অ্যাকচুয়ালি আমরা মনে মনে যেটা ভাবি, যে পরিকল্পনাটা আমরা করি, যে স্বপ্নটা আমরা দেখি, সেই স্বপ্নটা কিন্তু আমরা সবসময় অ্যাচিভ করতে পারি না। তার কারণ নিজের দোষে। আমরা সেটাকে সেভাবে চেস করি না, এই জন্যই আমরা আমাদের স্বপ্নগুলো থেকে এতটা দূরে থেকে যাই। এই জন্যেই আমাদের চারপাশে যারা থাকে তাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষ সফল হতে পারে। তারাই সফল হয় যারা তাদের স্বপ্নটাকে নাছোড়বান্দভাবে ধরে থাকে। ঠিক আছে, শশী পারতো তো কলকাতায় চলে আসতে, পারতো তো, সে তো পারতো গাওদিয়া ছেড়ে চলে যেতে। গোপাল দাস তোকে সম্পত্তির উত্তরাধিকার দিয়েছে, তো কী হয়েছে? এমন তো নয় শশীর সেই সম্পত্তি ছাড়া চলবে না, সে পারল না। তার কারণ সে বেছে নিতে পারলো না তার জীবনের প্রায়োরিটি কোনটা। এই জন্য শশী ব্যর্থ হলো। এবং এই জায়গাটা আমাদের প্রত্যেকের মধ্যে কোথাও না কোথাও আছে, এবং এই ঘটনাটা আমাদের প্রত্যেকের সঙ্গে কোথাও না কোথাও ঘটে। এটা শশীর ক্ষেত্রে অনেকটা লার্জ স্কেলে ঘটেছে, শশীর জীবন বিনষ্ট হয়েছে, আমাদের ছোট 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 স্বপ্নগুলো, পেন্ডিং কাজগুলো নষ্ট হয়ে যায়। ঠিক আছে, সেগুলো পরিপূর্ণতা পায় না। তো এই হলো পুতুল নাচের রীতিকথা উপন্যাস। কে পুতুল কারা পুতুল, ব্যাপারটা কি স্পষ্ট হলো? ব্যাপারটা কিছুই নয়, আমরা আমাদের জীবনে আরও অনেক মানুষের সঙ্গে জুড়ে থাকি, যারা আমাদের জীবনের ওপর খুব গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকেন। কখনো তিনি বাবা, মা, ভাই, বোন, স্ত্রী, স্বামী, পুত্র, এরা আবার কখনো আত্মীয় নন, কিন্তু অফিসের বস, এরাও আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জুড়ে থাকেন। ধরা যাক একজন যিনি চাকরি করেন একটা সেক্টরে, একটা প্রাইভেট সেক্টরে, তিনি হঠাৎ ইচ্ছা হলো পুজোর সময় তিনি ঘুরতে যাবেন, তার বস তাকে অতদিনে ছুটি দিলেন না, ফলে তিনি ঘুরতে যেতে পারবেন না। ঠিক আছে, সুতরাং তার যে ঘুরতে যাওয়ার ইচ্ছাটা, এটা কিন্তু নিয়ন্ত্রিত হলো বসের দ্বারা। সুতরাং আমাদের জীবন কোথাও না কোথাও কোনো না কোনোভাবে প্রতিনিয়ত কারোর না কারোর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। কারোর চাওয়া, কারোর পাওয়া, কারোর ইচ্ছা, কারোর অনিচ্ছা, কারোর ইগো, এগুলো আমাদের ওপর প্রভাব বিস্তার করে, কারোর রাগ। ঠিক আছে, তো এই প্রভাবকগুলো আমাদের জীবনের উপর থাকবেই, এগুলোকে আমরা অস্বীকার করতে পারবো না। কিন্তু কোনো মানুষ খুব সুনিপুণভাবে, সুচতুরভাবে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করতে চান। শশী চেয়েছিল কুসুমকে নিয়ন্ত্রণ করতে। শশী কোনোদিন কুসুমকে তার প্রাপ্য মর্যাদা দেয়নি। শশী মনে করেছিল কুসুম তো রইলই। কুসুম কিন্তু তার প্রতিবাদ করেছিল। নন্দলাল বিন্দুকে কোনোদিনও তার প্রাপ্য মর্যাদা দেয়নি। বিন্দু কিন্তু একটা সময়ের পর গিয়ে নন্দলালকে তার যে প্রতিবাদ সেটা ফিরিয়ে দিয়েছিল।
যদি আমরা দেখি যে প্রাথমিকভাবে প্রথমে নন্দের সঙ্গে যে বিন্দুর সম্পর্ক, বিন্দু কিন্তু প্রথমে নন্দের উপর ডিপেন্ডেন্ট ছিল। নন্দ ছাড়া তার কোনো উপায় ছিল না, তার কারণ গোপাল বিন্দুকে বিয়ে দিয়ে ভাগিয়ে দিয়েছে, সে আর পুজবে না, মেয়ে পার করে সে বেঁচে গেছে। সুতরাং বিন্দু যদি তখন চলে আসতো তার আর কোনো যাওয়ার জায়গা থাকতো না। কিন্তু দীর্ঘদিনের সহবাসে, দীর্ঘদিনের অভ্যাসে যখন নন্দ বিন্দুর উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়লো, নন্দ বিন্দুকে ভালোবেসে ফেললো, তখন যখন বিন্দু নন্দকে অস্বীকার করলো, যেতে অস্বীকার করলো, তার স্ত্রী হতে অস্বীকার করলো, তখন নন্দ কিন্তু সেটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এভাবেই আমাদের জীবনে প্রতিনিয়ত বিভিন্ন প্রভাব কাজ করে এবং এভাবেই পুতুল নাচের ইতিকথা গড়ে ওঠে, যেটা খুব একটা ব্রড স্পেকট্রামে ধরেছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা উপন্যাসে। তো এটাই হলো ব্যাপার। তোমরা এখানে লিঙ্কে দেখে বা ডিসক্রিপশানে লিঙ্ক আছে, সেখানে গিয়ে তোমরা এর ওপর আমার একটা লেখা আছে, সেটা হাতের কাছে ছিল বলে আমি দিয়ে দিলাম, সেটা তোমরা পড়ে নিতে পারো। জানিও ভিডিওটা কেমন লাগলো, প্লিজ লাইক করো, তার কারণ তোমাদের এক একটা লাইক আমার কাছে এক একটা প্রেরণা এবং আমার চ্যানেলের জন্য সেটা স্বাস্থ্যকর। শেয়ার করো ভিডিওটা বন্ধুবান্ধবের সঙ্গে। পরের পর্বে দেখা হচ্ছে, ভালো থেকো।